ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, জবাবে মার্কিন নৌবহরে হামলা তেহরানের, আমেরিকার ব্যাপক ক্ষতির হুঁশিয়ারি খামেনির, বাংলাদেশের উদ্বেগ। লন্ডনে ইউনুস তারেক বৈঠকে যুক্তরাষ্ট্রের স্বস্তি, মির্জা ফখরুলের সাথে মার্কিন চার্জ অ্যাফেয়ার্সের বৈঠক, শেখ হাসিনা ও ৩ সাবেক সিইসির বিরুদ্ধে বিএনপির মামলা। ইসিতে নতুন রাজনৈতিক দলগুলোর হিড়িক, নিবন্ধনের আবেদন এনসিপির, প্রধানমন্ত্রী পদে কারো ১০ বছরের বেশি না থাকার বিষয়ে অধিকাংশ দল একমত, ভিন্নমত বিএনপি সহ ৩টি দলের। জুলাই অভ্যুত্থান শুধু শাসক পরিবর্তনের জন্য হয়নি, ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্তি ছিল বড় লক্ষ্য, বলেছেন প্রধান উপদেষ্টা। কালো টাকা সাদা করার সুবিধা বাতিল করে ২০২৫-২৬ অর্থ বছরের জাতীয় বাজেট পাস, উপদেষ্টা পরিষদে ৪ জন অর্থনীতিবিদ থাকলেও প্রত্যাশা পূরণ হয়নি, বলছে সিপিডি। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবার যুক্তরাষ্ট্রের নৌবহরেও হামলা চালিয়েছে ইরান। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর এই পাল্টা হামলা চালানো হয়েছে। মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আগে সমাধানের টেবিলে বসতে বলেছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, সৌদি আরব, ইরাক ও কাতার। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েলের পর যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে আলোচনাকে ভেস্তে দিয়েছে। যুক্তরাষ্ট্র নিজের সর্বনাশ ডেকে এনেছে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। কথা রাখেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ইসরায়েল সংঘাত 2 সপ্তাহ সময় নিয়ে পর্যবেক্ষণ করবেন, এমন কথা জানিয়ে হঠাৎ ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছেন। জবাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নৌবহর লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। তেল আবিবের বেনগুরিয়ন বিমানবন্দর, জৈবিক গবেষণাগার সহ একাধিক গুরুত্বপূর্ণ অবস্থানে অন্তত 30টি মিসাইল হামলা চালিয়েছে তেহরান। হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন নৌবহরটির অবস্থান বাহরাইনে। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলাকে সফল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোর্দো পারমাণবিক স্থাপনায় 12টি বাংকার ব্লাস্টার বোমা ফেলার দাবি করেছে ওয়াশিংটন। মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে 30টি TLAM ক্রুজ মিসাইলও ছোড়া হয়েছে ইরানের নাতানজ আর ইস্পাহান পারমাণবিক স্থাপনায়। এজন্য ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরান জানিয়েছে, এমন পরিস্থিতির আশঙ্কায় আগেই পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয়। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বলেছে, ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালানোর পরও আশেপাশের এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধির তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে সোমবার বিশেষ বৈঠকে বসবে সংস্থাটি। এদিকে যুক্তরাষ্ট্রের হামলায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ, রাশিয়া, ভারত, অস্ট্রেলিয়া, ভেনেজুয়েলা, সৌদি আরব, কাতার, কুয়েত সহ অনেক দেশ। পারমাণবিক স্থাপনায় হামলায় নিন্দাও জানিয়েছে অনেকে। দ্রুত সমাধানের পথে যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনায় বসতে বলেছেন বিশ্ব নেতারা। এখনই সমাধান না করলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়বে, বহু মানুষ হতাহত হবে বলেও সতর্কতা তাদের। আলোচনার আহ্বানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন। আরাগচি বলছেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে সমস্ত আলোচনা ভেস্তে দিয়েছে ওয়াশিংটন। ইসরায়েলের হামলার পর ইউরোপীয় নেতাদের আহ্বানে সাড়া দেয় ইরান। তারপর যুক্তরাষ্ট্রের হামলার পর তার সমস্তটাই পণ্ড হয়ে গেছে বলে মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এই পরিস্থিতিতে ইরানের পক্ষ থেকে একের পর এক পাল্টা হামলার হুঁশিয়ারি উচ্চারণ হচ্ছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে এক চুলো ছাড় দিতে নারাজ ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, সংঘাতে জড়িয়ে নিজের সর্বনাশ ডেকে এনেছে যুক্তরাষ্ট্র। এতে ইরানের তুলনায় যুক্তরাষ্ট্রের ক্ষতি বহুগুণ হবে বলেও সতর্ক করেন তিনি। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। এটি নাজুক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে মনে করছে ঢাকা। সরকারের এই অবস্থান জানিয়ে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধানের তাগিদ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র শাহ আসিফুর রহমান জানিয়েছেন, দেশটিতে আটকে পড়াদের প্রথম দলটি আগামী সপ্তাহে ঢাকা পৌঁছবে। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ইরান ইসরায়েল যুদ্ধে নতুন মাত্রা যোগ করেছে যুক্তরাষ্ট্রের হামলা। শনিবার ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলার মধ্য দিয়ে এ যুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুক্ত হল যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের এই হামলায় শঙ্কিত সারা বিশ্ব। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। বাংলাদেশ সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে এবং আঞ্চলিক উত্তেজনা বাড়তে পারে এমন যে কোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে অনুরোধ করছে। বৈধ অবৈধ মিলিয়ে ইরানে 10 থেকে 12 হাজার বাংলাদেশি আছে। এদের মধ্যে তেহরানে 400 জনের মতো। সরকারি ব্যবস্থাপনায় ফিরতে আগ্রহীদের তুরস্ক অথবা পাকিস্তান হয়ে ফেরানোর উদ্যোগ নেবে সরকার।
ইরানি উদ্ভূত যুদ্ধ পরিস্থিতিতে সেখানে বসবাসরত বাংলাদেশে ফিরতে ইচ্ছুক সকল বাংলাদেশি নাগরিকদের দেশে প্রত্যাবর্তনের প্রয়োজনীয় প্রক্রিয়া বাংলাদেশ সরকার শুরু করেছে। ইরানের পার্শ্ববর্তী দেশসমূহের সহযোগিতায় এই প্রত্যাবর্তন প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাশা করছে প্রত্যাবাসন প্রত্যাশীদের প্রথম দলটি আগামী সপ্তাহেই বাংলাদেশে পৌঁছাবে। এ প্রেক্ষিতে দেশে প্রত্যাবর্তনে আগ্রহী সকল বাংলাদেশি নাগরিকগণকে তাদের নাম, ঠিকানা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যসহ তেহরানস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে রেজিস্ট্রেশনের জন্য অনুরোধ করা যাচ্ছে। প্রথম পর্যায়ে শখানেক বাংলাদেশি ফিরছেন যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। লন্ডনে ডক্টর ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে স্বস্তি জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে দেশের নির্বাচনে হাওয়া বইতে শুরু করেছে বলে মনে করছে দেশটি। সকালে বিএনপি মহাসচিবের সাথে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ অ্যাফেয়ার্সের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আহমেদ সরারের রিপোর্ট। রবিবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গুলশান কার্যালয়ে যান ঢাকায় নিযুক্ত মার্কিন চার্জ অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। পরে এক ব্রিফিংয়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ট্যারিফের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া বৈঠকে লন্ডন বৈঠক নিয়েও আলোচনা হয়েছে। বিএনপির পক্ষ থেকে আমাদের মতামত জানতে চেয়েছে ট্যারিফের ব্যাপারে, এবং আমরা এই ব্যাপারে সরকারের সাথে সহযোগিতা করে ট্যারিফের ব্যাপারে আমেরিকার সাথে যে ইস্যুটা আছে এটার একটা সলিউশন করা দরকার। এই আলাপটা হয়েছে, গুরুত্বপূর্ণ আলাপ। এটা স্বাভাবিকভাবে বাংলাদেশের নির্বাচন, আগামী দিনের নির্বাচন, এবং এই ক্ষেত্রে আমাদের বিএনপির প্রস্তুতি সহ আমাদের মতামত এবং তারেক রহমান সাহেবের বৈঠকটা অ্যাপ্রিসিয়েট করা হয়েছে। যে লন্ডনে যে বৈঠকটা হয়েছে তারেক রহমান সাহেব এবং চিফ অ্যাডভাইজারের সাথে, সেই মিটিংয়ের গুরুত্ব তারাও অনুধাবন করতে পারছে, এবং সেই মিটিংয়ের ফলে যে একটা বড় ধরনের দেশের মধ্যে একটা স্বস্তি আসছে এবং নির্বাচনমুখী হয়েছে সেটাও আলোচনায় আসছে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মনে করেন, দেশে যদি উন্নত শিক্ষা ও গবেষণার সুযোগ পাওয়া যায় তাহলে আর মেধাবীরা দেশ ছাড়বে না। সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অর্পণ আলোক সংঘ আয়োজিত তারুণ্যের রাষ্ট্রচিন্তা নিয়ে এক আলোচনায় তিনি একথা বলেন। সম্মিলিতভাবে একটা প্রচেষ্টায় আমরা যাতে এই ব্রেন ড্রেন এবং অন্যান্য আমাদের যে এই লাইনে ক্ষতি হওয়ার ন্যাশন বিল্ডিংয়ের যে সমস্ত ফিলফারেজ আছে এগুলো বন্ধ করতে পারি, তাহলে পরে আমাদের মেধাবী সন্তানরা দেশে থাকার একটা পরিবেশ পাবে। দেশে যদি সে উন্নত শিক্ষা এবং উন্নত মানের রিসার্চ করার সুযোগ থাকে তাহলে সে বিদেশে যাবে। দেশেই যদি এমপ্লয়েড হয়ে সে কন্ট্রিবিউট করার সুযোগ পায় তাহলে সে বিদেশে যাবে না। সেই পরিবেশটা নিশ্চিত করার জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ সম্মিলিতভাবে। আহমেদ সরওয়ার, বাংলাভিশন, ঢাকা। এদিকে দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের সিইসি সহ অজ্ঞাত পরিচয়ের ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএনপি। একই সঙ্গে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের ভোট পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে দলটি। রবিবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলটির নির্বাহী কমিটির সদস্য ও মামলা ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক সালাউদ্দিন খানের নেতৃত্বে এই সংক্রান্ত আবেদন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে জমা দিয়েছে বিএনপি। এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ ইকবাল হোসেন, শরীফুল ইসলাম ও নাইম হাসান উপস্থিত ছিলেন। মামলার আবেদনের কপি নির্বাচন কমিশনে জমা দেওয়ার পর প্রতিনিধি দলটি শেরে বাংলা থানায় মামলার আবেদন করেন। মামলার বাদী বিএনপি সদস্য সালাউদ্দিন খান। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক ৩ সিইসি, নির্বাচন কমিশনার এবং ডিসিএসপি সহ মোট ১৯ জন ও অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অফিসার ইনচার্জ মোহাম্মদ ইমাউল হক জানান, তিনি অভিযোগপত্র হাতে পেয়েছেন। অভিযোগ পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান। অভিযোগকারীর দৃষ্টিতে সাংবিধানিক প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও তারা সেই দায়িত্ব পালন না করে ভয়ভীতি দেখিয়ে ভোট সম্পন্ন করা এবং জনগণের ভোট ছাড়া প্রার্থীদেরকে বিজয়ী করা এবং সংসদের ভোটে বিজয়ী ঘোষণা করা, যেটা তাদের দৃষ্টিতে, অভিযোগকারীর দৃষ্টিতে আইনত দণ্ডনীয় ছিল, সেই সমস্ত অপরাধের একটা ফিরিস্তি নিয়ে ১৯ জনের নাম উল্লেখ করে একটা অভিযোগ দায়ের করেছে। অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে প্রধান,
আর প্রধান নির্বাচন কমিশনার 2014 সালে যারা কমিশনার ছিলেন তারা, 2018 সালে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন যারা, তাদের সাথে কমিশনার, তাদের সাথে সচিব, এবং সর্বশেষ 2024 সালে যে নির্বাচন করেছে প্রধান নির্বাচন কমিশনার এবং তাদের কমিশনার বিন্দু, সচিব সহ সংশ্লিষ্ট যারা আইন শৃঙ্খলা বাহিনী যারা অতি উৎসাহে জড়িত আছে তাদের আমরা নাম উল্লেখ করেছি। এটা ওনারা অনুসন্ধান করে ব্যবস্থা নেবেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধন আবেদন করার শেষ দিনে নতুন রাজনৈতিক দলগুলোর হিড়িক পড়েছে নির্বাচন কমিশনে। শাপলা প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেল 4টায় আবেদন ফর্ম ইসিতে জমা দেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। পরে তিনি জানান সব শর্ত পূরণ করে নিবন্ধনের আবেদন করা হয়েছে। এদিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি আশাবাদী 400 আসনের মধ্যে 300 আসন পাবে এনসিপি। এছাড়া ট্রাকে করে দলীয় বিভিন্ন নথি নিয়ে ইসিতে জমা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন এনসিপি যেন বৈষম্যের শিকার না হয় সিএসিকে সেই কথা জানানো হয়েছে। রবিবার বিকেল 5টা পর্যন্ত আবেদন জমা পড়েছে 49টি। সব মিলিয়ে শতাধিক নতুন দল নিবন্ধন পেতে আবেদন করেছে নির্বাচন কমিশনে। এর মধ্যে রয়েছে জনতা পার্টি বাংলাদেশ, গণদল, বাংলাদেশ জনজোট পার্টি, বাজপা, বাংলাদেশ সমতা পার্টি, বাংলাদেশ সিটিজেন পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ক্ষুদ্র নৃ গোষ্ঠী ফেডারেশন, জাতীয় ন্যায় বিচার পার্টি এবং আম জনগণ পার্টি। প্রথম পছন্দ হচ্ছে শাপলা এবং আমরা আশা করছি যে জনগণের মার্কা হিসেবে, গণঅভ্যুত্থানের মার্কা হিসেবে, সাধারণ গ্রাম বাংলার প্রতীক হিসেবে শাপলা মার্কা হিসেবে জাতীয় নাগরিক পার্টি পাবে এবং এই শাপলা মার্কা নিয়েই আমরা আগামী দিনে জনগণের ভিতরে কাজ করব, নির্বাচনে অংশগ্রহণ করব। 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। জাতীয় ঐকমত্য কমিশনের সভায় বেশিরভাগ দল এই বিষয়ে একমত হয়েছে। তবে ভিন্ন মত রয়েছে বিএনপি সহ 3 দলের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন দলীয় ফোরামে আলোচনার পর এই বিষয়ে সিদ্ধান্ত জানাবে তার দল। শুভ মাহফুজের রিপোর্ট। জুলাইয়ের মধ্যেই ঐকমত্যের মাধ্যমে জাতীয় সনদ তৈরি করতে দ্বিতীয় দফার আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। রবিবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের 5ম দিনের আলোচনায় যোগ দেয় বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি সহ 30টি রাজনৈতিক দল। বেলা 11:30টায় শুরু হওয়া বৈঠক চলে বিকেল 5টা পর্যন্ত। দীর্ঘ আলোচনায় কোনো বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি দলগুলো। বৈঠক শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াদ জানান প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিএনপি সহ 3 দল বাদে অন্যরা একমত হয়েছে। ভিন্ন ভিন্ন কারণে তাদের মতভিন্নতা আছে, সকলে একত্রে নয়, এটা মনে রাখবেন যে 3টি দলের অবস্থান 3 রকম এই বিষয়ে। প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বেশিরভাগের এক বক্তব্য থাকলেও সংবিধানের মূলনীতি নিয়ে 2 মেরুতে রাজনৈতিক দলগুলো। বামজোট বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বলছে 72-এর সংবিধানের মূলনীতিকে বহাল রাখতে হবে। পরস্পর রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করেছে এবং আলাপ আলোচনার পরে যখন আবার আলোচনা শুরু হয়েছে সেখানে অধিকাংশ রাজনৈতিক দল, 3টি দল বাদে অধিকাংশ রাজনৈতিক দল এই বিষয়ে একমত হয়েছে যে সর্বোচ্চ 10 বছর একজন ব্যক্তি তার জীবনকালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন। মেয়াদ এবং বার নিয়ে একটা বিতর্ক ছিল, সে আলোচনাটা কিছুটা আমরা সমাধান করে কাছে এসেছি। সর্বোচ্চ 10 বছর তিনি এই দায়িত্বটা তিনি পালন করবেন। বিএনপি জামাত 5ম সংশোধনীর বিসমিল্লাহ এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসে ফিরে যাওয়ার দাবি জানিয়েছে। 72-এর মূলনীতি নিয়ে আপত্তি এনসিপিরও। যে আমরা 4টি মূলনীতি, 72 4টি মূলনীতি আমরা বাতিল চাই। বাকি মূলনীতির ক্ষেত্রে আমরা ওপেন আছি। আমরা সেই ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতার পরবর্তী বদলে যদি অন্য কোনো শব্দ এখানে আনা হয় কিংবা অন্য কোনো মূলনীতির ব্যাপারে আমরা এখানে ওপেন আছি, কিন্তু আমাদের মূল পয়েন্ট হচ্ছে 4টি মূলনীতি 72-এর এগুলো বাদ দিতে হবে। আমাদের 5 ইয়ার্স টার্ম ন্যাচারাল ওয়েতে এটা 2বার হয়, সুতরাং 2বারের বেশি পরিপূর্ণ টার্মস যদি পূরণ করেন তাহলে কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। 5ম সংশোধনীতে যেভাবে গৃহীত হয়েছে সেই জায়গায় আছি। ওখানে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, ওখানে মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আছে, ওখানে ধর্মনিরপেক্ষতা নেই। আমরা সেই প্রস্তাবনার বিষয় এখানে আসছে না, তারপরে এটা প্রস্তাবনারও কিন্তু অংশ বললাম। রাষ্ট্র পরিচালনার মূলনীতির মধ্যেও এগুলো এসছে। তো সুতরাং আমরা 5ম সংশোধনীতে গৃহীত সেই সমস্ত প্রস্তাবের সাথে একমত।
2 দিন বিরতির পর বুধবার আবারও রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। এর মধ্যে দলগুলো নিজেদের দলীয় ফোরামে আলোচনা করবে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই অভ্যুত্থান শুধু শাসক পরিবর্তনের জন্য হয়নি, ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্তিই ছিল বড় লক্ষ্য। তিনি বলেন, গণহত্যাকারীদের বিচারের দাবিতে জাতি ঐক্যবদ্ধ। রাজধানীর একটি হোটেলে বিচার বিভাগের স্বাধীনতা বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে প্রধান উপদেষ্টা আশ্বাস দেন, বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় বাস্তবায়নের দৃঢ় প্রতিজ্ঞতার সরকার। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। রাজধানীর একটি হোটেলে বিচার বিভাগের স্বাধীনতা এবং দক্ষতা বিষয়ক আন্তর্জাতিক সেমিনারের প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি পালন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, যা হবে ঐতিহাসিক। গণহত্যাকারীদের বিচারের দাবিতে জাতি এক হয়েছে, মানবতা বিরোধীদের বিচারে স্বাধীনভাবে কাজ করছে ট্রাইব্যুনাল। স্মরণ করিয়ে দেন অতীতে কিভাবে বিচার বিভাগকে আন্ডারমাইন করা হয়েছে। And today is a historic moment for all of us, because we are about to celebrate the anniversary of the uprising. It's almost a year now. Our young people defined their aspirations with their blood. And it's our job to make their dream come true, the dream of creating new Bangladesh. This is what we are talking about. This is a step one. Nothing can work until we go back to these three words and establish them. প্রধান উপদেষ্টা বলেন, শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠায় সরকার আন্তরিকভাবে কাজ করছে। বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ তার সরকার। Bangladesh has unfortunately experienced all of these challenges at various stages and varying degrees. It is widely argued that there is one institution, namely judiciary, that can play the most significant role in addressing these issues. That's why we are here today, to make sure we build the judiciary to make it happen. সেমিনারে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় এবং অর্থনৈতিক সক্ষমতার উপর গুরুত্ব দেন প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেল। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বড় কোনো পরিবর্তন ছাড়াই পাশ হলো 2025-26 অর্থ বছরের বাজেট। 1 জুলাই থেকে কার্যকরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। চূড়ান্ত বাজেটে ব্যাপক সমালোচনার মুখে বাতিল হলো কালো টাকা সাদা করার সুযোগ। সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দ 10,000 কোটি টাকা বাড়ানো হয়েছে, জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিস্তারিত জিয়াউল হক সবুজের রিপোর্টে। নতুন অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকা অপরিবর্তিত রেখেই বাজেট চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদ নির্দিষ্টকরণ অধ্যাদেশ 2025 অনুমোদনের মধ্য দিয়ে পাশ হয় নতুন বাজেট। অধিবেশন না থাকায় এ নিয়ে তৃতীয়বারের মতো সংসদের বাইরে পাশ হল জাতীয় বাজেট। একই বাজেটে পাশ হয় চলতি অর্থ বছরের সম্পূরক বাজেটও। বাজেটটা অঙ্ক চেঞ্জ হয় নাই, 7,90,000 কোটি টাকা। পরে বাজেট নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, চমক দেওয়ার জন্য নয়, খাদের কিনার থেকে অর্থনীতি টেনে তোলাই এই বাজেটের মূল লক্ষ্য। তবে বাজেট প্রস্তাবনায় ব্যাপক সমালোচনার কারণে বন্ধ করা হয়েছে কালো টাকা সাদা করার আইন। প্রথমত একটা ঢালাই ছিল 15 বছরের সাথে, আমরা আসার পরপরই বাদ দিয়ে দিই। সেকেন্ড যেটা ছিল যে আমরা বলেছি যে একটু ভ্যালুয়েশন বেশি করে দেব, সেটা আমরা বলেছি আর দরকার নেই, ওটা একদম কমপ্লিটলি এটা আমরা প্রত্যাহার করে নিয়েছি। এখন কার ওই টাকাটা কি করবে না করবে সেটার ব্যাপার, সেখানে অবশ্য একটা ইম্প্যাক্ট হতে পারে। রিয়েলিস্টরা বলছে যে ফ্ল্যাট কম বিক্রি হতে পারে। অর্থ উপদেষ্টা জানান, দুর্বল প্রতিষ্ঠান ও লোকবল সংকট নতুন বাজেট বাস্তবায়নের পথে বড় চ্যালেঞ্জ। এরপরও খুব বেশি হেরফের না করেই চূড়ান্ত করা হয়েছে নতুন প্রস্তাবনা। সীমাবদ্ধতা সত্ত্বেও সামাজিক নিরাপত্তার বরাদ্দ বাড়ানো হয়েছে 10,000 কোটি টাকা। সামাজিক নিরাপত্তা 81,297 কোটি টাকা ছিল, এটা 91,297 টাকা করেছে।
10,000 কোটি টাকা আমরা বৃদ্ধি করেছি। এটা রেলিভেন্ট খাতে, সামাজিক খাতে, এবং এই সাথে চমক দেওয়ার মতো একেবারে কিছু করার কিন্তু নাই। আপনারা ভেতরে খাদের কাছাকাছি গেলে বুঝতে পারতেন যে খাদের নিচে কি আছে। সরকারের দক্ষতা বাড়ায় আগামী দিনগুলোতে বিদেশি সহায়তা আরও বাড়বে এমন আশা অর্থ উপদেষ্টার। উপদেষ্টা পরিষদের অনুমোদন অনুযায়ী রাষ্ট্রপতির অধ্যাদেশের প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে আগামী 1 জুলাই থেকেই কার্যকর হবে নতুন বাজেট। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। বাজেটে জুলাই বিপ্লবের স্বপ্ন পূরণ হয়নি। অর্থনীতির দুষ্ট চক্র থেকে বের হবার সুযোগও কাজে লাগানো হলো না, অভিমত গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির। প্রতিষ্ঠানটির বাজেট আলোচনায় বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের 4 জন উপদেষ্টা অর্থনীতিবিদ থাকলেও এই বাজেটে সাধারণ মানুষের প্রত্যাশাই পূরণ হয়নি। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। গত 2 জুন 2025-26 অর্থ বছরে বাজেট উপস্থাপন করেছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। এর 20 দিন পর 22 জুন পাশ হলো বাজেট। এই দিনেই রাজধানীতে এক হোটেলে বাজেট আলোচনা আয়োজন করে সিপিডি। অনুষ্ঠানে বাজেট নিয়ে সিপিডি পর্যবেক্ষণ ছাড়াও নানা ধরনের মতামত তুলে ধরেন আলোচকরা। এই বাজেট কিন্তু আমাদেরকে তেমন বড় ধরনের কোনো পরিবর্তন আমাদেরকে দিতে পারে না, অথচ জুলাই অগাস্টের পরবর্তীতে আমাদের কিন্তু একটা বড় আকাঙ্ক্ষা ছিল যে এটা একটা ব্যতিক্রমী বাজেট হবে, যেখানে নাকি ওই দুষ্ট চক্র থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। ফিলসফিতে দ্য বাজেট ইজ ভেরি মিউটেড। বাজেট উচ্চ কণ্ঠে ভিশন দিচ্ছে না, ফিলসফি দিচ্ছে না। স্ট্রাকচারে দ্য বাজেট ইজ বোরিং, দের ইজ নাথিং নিউ, দের ইজ নো ডিপার্চার ফ্রম ট্রেডিশন। আর অ্যাপ্রোচে দ্য বাজেট ইজ নট স্মার্ট। বাজেট একেবারেই কৌশলী নয়। আলোচকরা বলেন, রাজনৈতিক সরকার যে কোনো উদ্যোগে সাহস দেখাতে পারে, যা অন্তর্বর্তী সরকার পারে না। ব্যাংক বাঁচাতে কেন ভর্তুকি, এ প্রশ্নও তাদের। এই সরকারের মধ্যে একটা পিকুলিয়ার সিনড্রোম দেখতে পাচ্ছি, যেটাকে আমি একটু আনচ্যারিটেবলি বলবো, একটা নিউ ফর্ম অফ কুম্ভকর্ণ সিনড্রোম। লিসেনিং উইদাউট রেসপন্স, প্রচুর লিসেনিং, সবাই নয়, প্রাইভেট সেক্টরকে হয়তো শুনছে না, বাট রেসপন্স উইদাউট রেসপন্স। লুটিং এর টাকা আলাদা করেন, আর এটার জন্য দায়ীকে তাদের চিহ্নিত করেন, দৃষ্টান্তমূলক পানিশমেন্ট মেজার আনেন, তাইলে গোয়িং ফরওয়ার্ড আগামী দিনে ভয় পাবে মানুষ। আপনার কই একটা ব্যাংকের কর্মকর্তা তো এখন পর্যন্ত জেল হয়নি, একটা গ্রাহকেরও জেল হয় নাই, কারণ যার কাছে টাকা, যে যত বড় চোর সে তত বড় স্বচ্ছ, এটাই আমরা প্রতিফলন করছি। দিস ইজ দ্য সিগন্যাল উই আর পাসিং। আর আমার থেকে আপনি বাড়তি টাকা নিয়ে এই চুরির টাকার ভর্তুকি দিবেন, এটা হয় না। আমরা এই সরকারটিকে পেয়েছিলাম যেখানে 4 জন ইকোনমিস্ট আছেন, এবং সেই ইকোনমিস্টরা বিশ্ববরেণ্য ইকোনমিস্ট, এবং বাংলাদেশে ভীষণ 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 ওয়েল রেসপেক্টেড। আর এই সরকার, যেটা আমরা দেখলাম যে নতুন কোনো ফেনোমেনা বা নতুন গতানুগতি থেকে বেরিয়ে এসে যে নতুন কিছু দেয়া, সেই জায়গাটাতে আমরা একটা ঘাটতি দেখলাম। এবারে বাজেট আগেরগুলোর অনেকটা ঘষা মাজা বলে মন্তব্য করেন বক্তারা। ঘষা মাজার একটা বাজেট হয়েছে এবার। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিক সেবা খাতে কর্মরতদের নিজ নিজ দপ্তরে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করা ঢাকাবাসীর সংগঠকরা। ইশরাক হোসেনের শপথ গ্রহণ না করিয়ে আদালত ও সংবিধান অমান্য করায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অপসারণের দাবিও তাদের। হাইকোর্টে বিচারাধীন বিষয়ের দোহাই দিয়ে এই উপদেষ্টা নিজেকে নতুন বিতর্কে জড়িয়েছেন বলে মন্তব্য করেন ইশরাক হোসেনের সমর্থকরা। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। সর্বোচ্চ আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে এই অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি। রবিবার সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল সহ নগর ভবনের কর্মসূচিতে যোগ দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা ও ইশরাক হোসেনের সমর্থকরা। আন্দোলনকারীরা বলেন, উপদেষ্টা আসিফ মাহমুদ সবশেষ বলেছেন আদালতে বিচারাধীন বিষয় ছিল, তাই শপথ আয়োজন করতে পারেননি। কিন্তু 28 এপ্রিল থেকে 19 মে পর্যন্ত শপথ আয়োজন না করার জন্য তাকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বলেন আন্দোলনকারীরা। 28 এপ্রিল থেকে 19 মে পর্যন্ত যেই গেজেট পড়ানোর যে সময়টুকু ছিল 30 দিন, সে কেন ওই সময়টা শপথ পড়াইল না? আমাদের কথা হচ্ছে ওই যে কেন শপথটা সেই সময় পড়ানো হলো না, সেখানে তো অনেক লং টাইম ছিল। ইশরাক ক্ষমতালোভী না, ইশরাক জনগণের ভালোবাসার জন্য উনি নগর ভবনে আসতে চায়, ওনাকে নিয়ে আসতে চাইছে, উনি আসে নাই।
কোর্ট রায় দিছে, ইসি গেজেট প্রকাশ করছে এবং নগর ভবনে নগর কর্মচারীরা এবং ঢাকাবাসীরা ওনারা নিয়ে আসছে। উনি নিজে আসেনি। ওনার লোক কোথায়? যারা বলে তাদের লোক। এই উপদেষ্টারা ক্ষণিকের জন্য আসছে, তারা কিন্তু জনপ্রতিনিধি না, তারা মেহমান অতিথি পাখি। আস্তে আস্তে কালকে থাকবো না, দেশ কিন্তু চালাবে জনপ্রতিনিধিরা। তা আমি মনে করুম আশিক ভাইয়া, তুমি আমার সন্তানের মতো, তোমার বয়সকে আমার ছেলের মতন, তুমি ইন্টার পাস করছো নাকি পাস করছো বা বিয়ে যাই হোক, তুমি অতি তাড়াতাড়ি মান সম্মান নিয়ে এই কালকে বা পরশু দিনের মধ্যে তুমি শপথ কইরা ইঞ্জিনিয়ার ইস্তাক মেয়রকে ঢাকা নগর ভবন বসাও। এবং আন্দোলনটা যেন হইতেছে সেটা কিন্তু ইস্তাকের ইচ্ছা না, স্বতঃস্ফূর্তভাবে ঢাকা দক্ষিণের জনগণ তাকে জোর করে এখানে আনছে আন্দোলন করার জন্য। তো তার কিন্তু সেই ইচ্ছা নাই যে আমি আন্দোলন করব জনগণকে কষ্ট দিয়া। শপথ গ্রহণের ব্যবস্থা করতে হবে অতি দ্রুত, না হলে পদত্যাগ করে সে চলে যাবে, আর নাইলে আমাদের আন্দোলন আরও হবে। রাজপথ প্রত্যেকটা মানে ঢাকার অলিগলি যে যে জায়গা আছে ওগুলো বন্ধ করে দেওয়া হবে। এটা কঠোর থেকে কঠোর আন্দোলন হবে পুরো ঢাকা দক্ষিণ। বলে তো দিলাম আমরা থাকবো ইনশাল্লাহ, আমরা আন্দোলন সংগ্রামে থাকবো আর কি। সরকারের একগুঁয়েমি আচরণ ও উপদেষ্টাদের আদালত অবমাননামূলক কর্মকাণ্ডের প্রতিবাদ জানান তারা। একই সাথে আন্দোলনকারীদের আহ্বান জানানো হয় নগরবাসীর সেবা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয় সেদিকে খেয়াল রাখার। দৈনন্দিন নাগরিক সুবিধা পেতে কারো কোনো অসুবিধা না হয়, আমরা জোনেও একই ধরনের অফিসগুলো খোলা থাকবে, এখানেও একই ধরনের অফিসগুলো খোলা থাকবে। এবং ফ্যাসিস্ট এই ফ্যাসিস্ট যারা এখানে এখনো আছে, তারা যদি এখানে আসে আপনারা জবাব দেন। এই ফ্যাসিস্টের দোষক, এই দুর্নীতি করেছে যারা 14 বছরে বসে, তারা এখানে আসতে পারবে না, ঢুকতে পারবে না। ইশাক হোসেনের শপথ গ্রহণ না করিয়ে আদালত ও সংবিধান অমান্য করায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অপসারণ দাবি করেন আন্দোলনকারীরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 5 জনের মৃত্যু হয়েছে। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরে করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশে গত 24 ঘন্টায় 621টি নমুনা পরীক্ষায় 36 জনের করোনা শনাক্ত হয়। 24 ঘন্টায় করোনায় মারা যাওয়া 4 জনই পুরুষ, বাকি 1 জন নারী। তাদের মধ্যে চট্টগ্রামে 3 জন, ঢাকা ও রাজশাহীতে 1 জন করে মারা যান। চলতি বছরের 1 জানুয়ারি থেকে 22 জুন পর্যন্ত 5598 জনের নমুনা পরীক্ষা করে 433 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এই সময় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 16 জন। নতুন করে 36 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় মহামারীর শুরু থেকে এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20,51,978 জনে। এছাড়াও 5 জনের মৃত্যুর মধ্য দিয়ে করোনা আক্রান্ত হয়ে মোট মারা গেলেন 29,515 জন। সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় মানুষ। সন্ধ্যায় রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাকে পুলিশের হাতে তুলে দেন তারা। এর আগে সকালে KM নুরুল হুদা সহ 24 জনের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি। সাবেক ইসি প্রধানকে নিরাপত্তার জন্য ডিবি হেফাজতে রাখা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। আওয়ামী লীগের আমলে অনুষ্ঠিত 3টি জাতীয় নির্বাচনে অনিয়ম কারচুপির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করে মামলা করেছে বিএনপি। সততা, সঠিক নেতৃত্ব ও আত্মত্যাগে বলিয়ান হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমিতে নৌবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। সেনাপ্রধান বলেন, একবিংশ শতাব্দীর প্রগতিশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ নৌবাহিনী একটি আধুনিক প্রযুক্তি নির্ভর ও ত্রিমাত্রিক বাহিনী হিসেবে সমুদ্র সীমার সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্র সম্পদের সুরক্ষা, সমুদ্রে অপরাধ দমন ও সুশাসন বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনুষ্ঠানে নৌবাহিনীর 2022 বি ব্যাচের 44 জন মিডশিপম্যান এবং 2025 ব্যাচের 8 জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার সহ মোট 52 জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেছেন। চ্যালেঞ্জ গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রেখে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আমাদের বাংলাদেশের জন্য নৌবাহিনী একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানি শুরু 29 জুন। তার আগে হাবিব সহ পলাতক 4 আসামির পক্ষে
রাষ্ট্র কর্তৃক আইনজীবী নিয়োগ দেবে ট্রাইব্যুনাল। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত 5 আগস্ট রাজধানীর চানখারপুলে গুলি করে 6 জনকে হত্যার মামলায় দুপুরে এই আদেশ দেয় 3 বিচারপতির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে সকালে এই মামলায় গ্রেফতার 3 পুলিশ কনস্টেবল ও শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। হাবিবুর রহমান ছাড়া এই মামলার পলাতক অন্য আসামিরা হলেন ডিএমপি সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। তাদের বিরুদ্ধে অভিযোগ 25 মে আমলে নেয় ট্রাইব্যুনাল। মরণাস্ত্র ব্যবহার করে নির্বিচারে গুলি করে স্কুল শিক্ষার্থী আনাজ সহ 6 জনকে হত্যার অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 111-এর সময় দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিনকে খালাস দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত। রবিবার সকালে ঢাকার বিশেষ জজ আদালত 1-এর বিচারক আবুল কাশেমের আদালত এই রায় দেন। বিএনপি নেতা দুলুর আইনজীবী বোরহান উদ্দিন জানান, গত 16 জুন মামলাটির যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য রবিবার তারিখ ধার্য করেছিল। রায়ে আদালত তাদের খালাস প্রদান করেন। 5,31,773 টাকা সম্পদের তথ্য গোপন এবং 8,44,37,108 টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ দখলে রাখার অভিযোগে 2007 সালের 19 এপ্রিল স্ত্রীসহ দুলুর বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুদক। তদন্ত শেষে একই বছরের 19 জুলাই অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। 18তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সব প্রার্থীকে সনদ দেওয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনকারীদের উপর জল কামান ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ। রবিবার বেলা 11:30টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই ঘটনা ঘটে। এর আগে প্রায় 1 ঘন্টা ধরে প্রেস ক্লাব এলাকা অবরোধ করে রেখেছিল আন্দোলনকারীরা। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। 18তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় 83,000 পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে 23,000 উত্তীর্ণ হতে পারেননি। এখন উত্তীর্ণ না হওয়া পরীক্ষার্থীদের দাবি তাদেরকে ইচ্ছাকৃতভাবে অকৃতকার্য করানো হয়েছে। উত্তীর্ণদের সনদ দিতে হবে। আন্দোলনকারীরা সকাল 10:30টার দিকে প্রেস ক্লাবের সামনে দাঁড়ান। প্রায় 1 ঘন্টা তারা সড়ক অবরোধ করে রাখেন। এ কারণে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনার পর আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আলোচনা সন্তোষজনক না হওয়ায় সোমবার মার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। আলোচনা শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফিরে এই কর্মসূচির ঘোষণা করেন তারা। রবিবার বিকেল 5:30টার দিকে এই কর্মসূচির ঘোষণা করেন তারা। এর আগে বেলা 11টার দিকে আন্দোলনকারীদের 11 সদস্যের প্রতিনিধি দল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যায় আলোচনার জন্য। মন্ত্রণালয়ে আলোচনা ফলপ্রসূ না হওয়ার অভিযোগ করেন চাকরি হারানো বিজেপি সদস্যরা। পরে রমনা জোনের ডিসি মাসুদ আলমের সঙ্গে তারা কথা বলেন। আগামীকাল সকাল 10টায় মন্ত্রণালয়ে আলোচনায় বসিয়ে দেওয়ার আশ্বাসে আজকের কর্মসূচি স্থগিত রাখেন আন্দোলনকারীরা। দাবি না মানলে আবারও সচিবালয় অভিমুখে মার্চ টু সচিবালয় কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা। এর আগে আজ সকাল 8টা থেকে 3 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, জবাবে মার্কিন নৌবহরে হামলা তেহরানের। আমেরিকার ব্যাপক ক্ষতির হুঁশিয়ারি খামেনির, বাংলাদেশের উদ্বেগ। লন্ডনে ইউনুস তারেক বৈঠকে যুক্তরাষ্ট্রের স্বস্তি, মির্জা ফখরুলের সাথে মার্কিন চার্জ অ্যাফেয়ার্সের বৈঠক। শেখ হাসিনা ও 3 সাবেক সিইসির বিরুদ্ধে বিএনপির মামলা। ইসিতে নতুন রাজনৈতিক দলগুলোর হিড়িক, নিবন্ধনের আবেদন এনসিপির। প্রধানমন্ত্রী পদে কারো 10 বছরের বেশি না থাকার বিষয়ে অধিকাংশ দল একমত, ভিন্নমত বিএনপি সহ 3টি দলের। জুলাই অভ্যুত্থান শুধু শাসক পরিবর্তনের জন্য হয়নি, ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্তি ছিল বড় লক্ষ্য, বলেছেন প্রধান উপদেষ্টা। কালো টাকা সাদা করার সুবিধা বাতিল করে 2025-26 অর্থ বছরে জাতীয় বাজেট পাস। উপদেষ্টা পরিষদে 4 জন অর্থনীতিবিদ থাকলেও প্রত্যাশা পূরণ হয়নি বলছে সিপিডি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।